পঞ্চতন্ত্র গল্পের তৃতীয় পর্বে আজকে শুনবেন শেয়াল ও দামামা। এক বনে ছিল এক শেয়াল। খিদে তার পিত্তি জ্বলে যাচ্ছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ এক বিকট শব্দ শুনতে পেল। তার বুক ধরফর করে উঠল। ভাবল, এই শব্দ যে করেছে তার সামনে পড়লে আর রক্ষে নেই। চুলে যাক খাবার জোগাড়, আগে প্রাণটা বাঁচাই। এই ভেবে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ভাবল, কে শব্দ করছে তা না জেনে 14 পুরুষের ভিটে ছেড়ে পালাবো? কিছুতেই নয়, মরতে হয় মরব। তার আগে জানবো ও কে যে এমন শব্দ করছে। এই ভেবে সে পায়ে পায়ে ওই শব্দের দিকে এগিয়ে গেল। দৃষ্টিসীমায় পৌঁছে তার ধরে প্রাণ ফিরে পেল। আনন্দে মনটাও ভরে উঠল। দেখল একটি দামামা পড়ে আছে। কিছুদিন আগে এখানে এক যুদ্ধ হয়েছিল। সৈন্যরা ফেলে গেছে। তার উপর বাতাসের ধাক্কায় গাছের ডালপালা পড়ে শব্দ হচ্ছিল, দুম 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 দুম। শেয়ালটি কাছে গিয়ে মনের আনন্দে দামামার ছাউনি চামড়া খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করল। ক্ষুধায় যখন প্রাণ যায় যায় তখন অখাদ্য অমৃত মনে হয়। দমনক বলল, প্রভু, তাই বলছিলাম, শুধু শব্দ শুনেই ভয় পাওয়া উচিত নয়। কথায় বলে না, কারণ না জেনে পালায় যে, মরার আগে মরে সে। পিঙ্গলক দ্বিধাগ্রস্ত হয়ে বলল, বলছো তো ভালো, কিন্তু দেখছো না আমার লোকজন সবাই পালায় পালায় করছে। আমি কি আর ধৈর্য ধরে রাখতে পারি? দমনক বলল, প্রভু, এদের আর দোষ কি? ভৃত্যেরা তো প্রভুকেই অনুসরণ করে। শাস্ত্রে আছে না, অস্ত্রশস্ত্র নারী আর বিনা, এরা যেমন লোকের হাতে পড়ে তেমন বাজে। তাই বলছিলাম, আপনি সাহসে ভর করে একটু অপেক্ষা করুন, আমি গিয়ে বৃত্তান্তটা জেনে আসি। পিঙ্গলক কম্পিত কণ্ঠে বলল, তুমি যাবে ওই জমের কাছে? দমনক সাহসের সঙ্গে দৃঢ় কণ্ঠে বলল, মহারাজ, ভৃত্য প্রভুর আদেশে সাপের মুখে পা দেবে, সমুদ্র কিংবা আগুনের ঝাঁপ দেবে, তা না হলে সে কিসের ভৃত্য? এর অন্য তাহলে তাকে ছাড়িয়ে দিতে বিলম্ব করবেন না। দমনকের কথায় পিঙ্গলক আশ্বস্ত হয়ে বলল, তবে যাও। দমনক তথাস্তু বলে পিঙ্গলককে অভিবাদন জানিয়ে চলে গেল। এদিকে পিঙ্গলক ভাবল, একে বিশ্বাস করে মনের কথা খুলে বলা উচিত নয়, কারণ ওর আমি চাকরি খেয়েছি। সুযোগ পেয়ে ও হয়তো এখন আমার অনিষ্ট করতে চাইছে। একবার যারা রাজার কাছে সম্মান পেয়ে পরে অপমানিত হয়, তারা অভিজাত হলেও রাজাকে শেষ করতে চায়। আর যারা যাকে তাকে বিশ্বাস করে না, তারা দুর্বল হলেও সবলেরা তাদের অনিষ্ট করতে পারে না। বিশ্বাস ছাড়া দেবতারা পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে পারে না। তাই বিচক্ষণ ব্যক্তি সুখ সমৃদ্ধ কামনায় দেবগুরু বৃহস্পতিকেও বিশ্বাস করে না। এসব ভেবে পিঙ্গলক আত্মগোপন করে দমনকের আগমনের প্রতীক্ষা করতে লাগল। এদিকে দমনক যমুনার তীরে সঞ্জীবককে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, ওহ ষাঁড়, ভালোই হলো, এক ঢিলে দুই পাখি মারব। প্রথমে দুজনের মধ্যে সন্ধি করিয়ে পরে বিচ্ছেদ ঘটাবো, তবেই পিঙ্গলক সুসুর করে আমার হাতের মুঠোয় চলে আসবে। রাজা কি সহজেই মন্ত্রীর কথা শুনতে চায়? শোনে বিপদে পড়লে, কথায় বলে না, রোগ নাই যার কি প্রয়োজন ডাক্তার, নিরাপদ রাজার মন্ত্রীর কি দরকার। তাই এই সুযোগে অপমানের প্রতিশোধ নেব। এই ভেবে দমনক সঞ্জীবকের কাছে আর না গিয়ে পিঙ্গলকের দিকে ফিরে চলল। এদিকে পিঙ্গলক গভীর আগ্রহের সঙ্গে দমনকের প্রতীক্ষায় ছিল। দমনক কাছে গিয়ে প্রণাম করে পাশে বসল। পিঙ্গলক বলল, জন্তুটাকে দেখলে? দমনক বলল, মহারাজের অনুগ্রহে কি না সম্ভব। সত্যি বলছো? মহারাজ, আপনার সামনে মিথ্যে কথা বলবো সে সাধ্য কোথায়? মনু বলেছেন না, রাজা আর দেবতা সমান হলে উভয়ের মধ্যে পার্থক্য আছে। দেবতা ভালো মন্দ কাজের ফল দেন পরজন্মে, আর রাজা দেন হাতে নাতে। দমনকের যুক্তিকে অগ্রাহ্য করতে না পেরে পিঙ্গলক বলল, মানছি তুমি গিয়েছিলে, তবে যে ফিরে এসেছ সে তারই উদারতায়, কারণ বড়রা সামান্য লোকের উপর রাগ করেন না। দেখো না, প্রচণ্ড ঝড়
মাটিতে নুয়ে পড়া তৃণকে ছোঁয় না, তেমনি কিন্তু বৃক্ষকে ভূপতিত করে। পিঙ্গলকের কথায় দমনক ভীষণভাবে আহত হয় এবং তার প্রতিশোধ স্পৃহাও আরও বেড়ে যায়, কিন্তু সে ভাব গোপন করে রেখে বলে, মহারাজের কথাই সই, তার কাছে আমি কিছুই না, তবে আপনি চাইলে আমি তাকে আপনার চাকর করে দিতে পারি। পিঙ্গলক সাগ্রহে বলল, পারবে? দমনক বলল, মহারাজ, বুদ্ধি বলে কি না হয়, দেখুন না, বুড়ো বুড়ো হাতি, ঘোড়া কত শক্তিমান, বুদ্ধি বলে তাকে মানাবো সন্তান। পিঙ্গলক সাদরে দমনকের হাত চেপে ধরে বলল, তবে তাই হোক, আজই আমি তোমার চাকরি ফিরিয়ে দিলাম, এখন থেকে আমার ভালো মন্দ সব তোমার হাতে, এর অন্যথা হবে না। দমনক যথাজ্ঞা বলে আকাঙ্ক্ষিত সিদ্ধি লাভের আশায় মহানন্দে পুনরায় ছুটে চলল সেই যমুনার তীরে। সঞ্জীবককে ধমক দিয়ে বলল, এই বেটা, কচি কচি ঘাস খেয়ে গায়ের চর্বি হয়েছে, খামোকা গাঁ গাঁ করে শব্দ করছিস, তোর কি পানের মায়া নেই? জানিস এটা কার রাজত্ব? সঞ্জীবক সভয়ে বলল, কার? দমনক বলল, রাজা পিঙ্গলকের। রাজপশু সিংহ, ওই তো মহারাজ বসে আছেন সিংহাসনে, তাকে ঘিরে আছে সব সাঙ্গপাঙ্গ, অজানা শব্দ শুনে আমায় পাঠিয়েছেন তোকে ধরে নিয়ে যেতে, চল। দমনকের কথা শুনে সঞ্জীবকের পিলে চমকে গেল। এমন নিশ্চিত জীবনে এই উৎপাত এসে জুটল। কম্পিত কণ্ঠে সে দমনককে বলল, ভাই ভাই, তোমাকে দেখে তো সজ্জনই মনে হচ্ছে, একটা ব্যবস্থা করে দাও না, যাতে প্রভু আমার প্রতি সদয় হন। দমনক ভাবল, ওষুধ গিলেছে বেটা, আমার বাসনা পূরণ হতে যাচ্ছে। প্রকাশ্যে বলল, তা তুমি এখানেই থাকো, প্রভুর সঙ্গে কথা বলে আমি সময় মতো তোমায় নিয়ে যাব। এই বলে দমনক পিঙ্গলকের কাছে গিয়ে সভয়ে বলল, মহারাজ, সে স্বয়ং শিবের বাহন নন্দী, বলে কি না মহাদেব তাকে বলেছেন এই বন তার খেলার মাঠ, যথেচ্ছা ঘুরে বেড়া আর যমুনার তীরে চড়ে বেড়া। পিঙ্গলক মাথা নেড়ে বলল, তাই হবে, তা না হলে এক সামান্য ঘাস খেকো দেবতার অনুগ্রহ ছাড়া এই গভীর অরণ্যে একাকী ঘুরে বেড়াতে পারে? তা তুমি কি বললে দমনক? দমনক বলল, মহারাজ, আপনিই বা কম কিসে, আমি বললাম এ বন হচ্ছে চণ্ডী দেবীর বাহন পিঙ্গলকের, যার কথায় ঝরা পাতা বোঁটায় জোড়া লাগে। আপনি আমাদের অতিথি, তাই চলুন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে ভাইয়ের মতো যতদিন ইচ্ছা থাকবেন, পানাহার করবেন। পিঙ্গলক সাগ্রহে জানতে চাইল, কি বললে? কি আর বলবে, বলল মহারাজ যাতে প্রসন্ন হন তার ব্যবস্থা তোমায় করে দিতে হবে ভাই। আমি তাকে আশ্বস্ত করে আপনার কাছে ফিরে এলাম, এখন আপনার মর্জি। পিঙ্গলক দমনকের হাত চেপে ধরে বলল, তুমি আমায় বাঁচালে, তেষ্টায় আমার প্রাণ যায়, তোমার মতো বিশ্বস্ত লোককে আমি তাড়িয়ে দিয়ে বড্ড ভুল করেছিলাম ভাই, আজ তার মাসুল দিচ্ছি। আমি তোমাকে অভয় দিলাম, তুমিও আমার জন্যে তার অভয় চেয়ে নিয়ে তাকে শিগগির এখানে নিয়ে এসো। আজ আমি বুঝলাম, শক্ত সামর্থ্য সরল স্তম্ভ যেমন বাড়ির ছাদটাকে ধরে রাখে, তেমনি সৎ, অকুটিল ও রাজভক্ত কর্মচারীরাও গোটা রাজ্যের ভার বহন করে। পিঙ্গলকের কথায় দমনক তো মহা খুশি, তাকে আর পায় কি? মহারাজ এতদিনে মুখ তুলে চেয়েছেন, তার পরামর্শ শুনতেও প্রস্তুত, তার মতো ভাগ্যবান আর কে? তাই মনের আনন্দে সে সঞ্জীবকের দিকে যাচ্ছে আর ভাবছে, শীতে আগুন অমৃত আর অমৃত রাজসম্মান, সুন্দর চেহারা অমৃত আর অমৃত দুগ্ধপান। একথা ভাবতে ভাবতে সে সঞ্জীবকের কাছে গিয়ে খুব বিনম্রভাবে বলল, বন্ধু, অনেক কষ্ট করে মহারাজকে রাজি করিয়েছি, তুমি এবার নিশ্চিতে তার কাছে যাও, তবে মনে রেখো, আরাম পেয়ে যেন আবার আমায় ভুলে যেও না। ওরা রাজার জাত, মতিগতির ঠিক নেই, যা করি দুজনে পরামর্শ করে করব। আমি মন্ত্রী হয়ে তোমার পরামর্শ নিয়ে রাজ্য চালাবো, তাহলে নিশ্চিতে আমরা রাজ্যশ্রী ভোগ করতে পারব। শিকারে গিয়ে যেমন একজন পশুদের তাড়া করে অন্যজন শিকার করে, আমরাও তেমনি একজন প্রজাদের তাড়া করব, অন্যজন মারব, তাহলে আমাদের আর বিপদ থাকবে না। আরেকটি কথা মনে রেখো, রাজার কাছে ছোট বড় অনেকেই থাকে, ইচ্ছার বিরুদ্ধে হলেও স্বার্থোদ্ধারের জন্যে তাদের সম্মান করতে হয়। অভিমানবশত যে তা না করে সে হোমড়া চোমড়া হওয়া সত্ত্বেও অধিকার হারায়, যেমন হারিয়েছিল দন্তিল। সঞ্জীবক বলল, কি হয়েছিল দন্তিলের? দমনক বলল, শুনবে? তবে শোনো।
দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্প ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।